বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন, আমার বসা আছেন বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী, সাবেক সংসদ সদস্য এবং বিএনপি নেতা আলমগীর কবির, এবং আমার ডানে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের অধ্যাপক জানি পপ চেয়ারম্যান এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসের প্রাক্তন ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। বাংলাদেশ বিপথে চলে গিয়েছিল, এটা মোটামুটিভাবে সর্বজন বিদিত এবং সর্বজন স্বীকৃত। 5ই আগস্টের পরে অনেকেই মনে করেন যে সুপথে যাত্রা শুরু হয়েছে বাংলাদেশের। এখন প্রশ্ন হচ্ছে, বা গত কয়েকদিনের প্রায় 1.5 মাস সময়ের অভিজ্ঞতার আলোকে এই প্রশ্ন এখন অনেকের মধ্যে, যে বাংলাদেশ কি রাইট ট্র্যাকে আছে নাকি পথ হারিয়ে ফেলবার আবারও আশঙ্কা তৈরি হচ্ছে? মিস্টার আলমগীর কবির, কি দেখছেন আপনি? ধন্যবাদ। আমাকে দিয়ে শুরু করলেন, প্রথা, তাই বাদিক থেকে শুরু করি। আমাদের বাংলাদেশ রাষ্ট্র, এই রাষ্ট্রের চরিত্র কি, এটা দিয়ে তো সুপথ বিপদ বোঝা যাবে। রাজনীতিকরা রাষ্ট্র মেরামতের প্রসঙ্গটা তোলেনি, কারণ এই রাষ্ট্রকেই জোড়াতালি দিয়ে তারা চালাতে চেয়েছে। রাষ্ট্র মেরামতের প্রশ্নটা উঠেছে ছাত্রদের মধ্য থেকে। রাষ্ট্রের চরিত্র কি? দেশের মানুষ ভালো, দেশ ভালো, কিন্তু যে রাষ্ট্র কাঠামোটা আমরা নির্মাণ করেছি দিনে দিনে, এই রাষ্ট্র কে ঠিক করবে? সুপথ বিপদ আমরা দেখছি। সুপথে এই রাষ্ট্রকে কে নিয়ে আসবে? কে সেই ইতিহাসের মহানায়ক? কারণ এটা তো একদিনই হয়নি, এটা দিনে দিনে হয়েছে। আমাদের যে রাষ্ট্র চরিত্র, এটা সম্পূর্ণ বিপন্ন হয়ে গেছে। একটা রাষ্ট্র কাঠামোর যা দরকার, একটা রাষ্ট্রের যে কাঠামোটা দরকার, যেটা মানুষ সুবিধা পাবে, মানুষ খুশি থাকবে, একটা কল্যাণকামী রাষ্ট্র আমরা নির্মাণ করব, এরকম অঙ্গীকার নিয়েই আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। এবং অতীতেও এই ধরনের আন্দোলন অনেক হয়েছে। 68-69-এর গণ আন্দোলন, এরশাদ বিরোধী আন্দোলন, বিভিন্ন আন্দোলনগুলো যেগুলো হয়েছে, 14 বছর, 15 বছর, 20 বছর পরপরই এই দেশে একটা করে গণ অভ্যুত্থান, গণ আন্দোলন হয়ে থাকে। অর্থাৎ পুরানো কাঠামো বা পুরানো শাসন ব্যবস্থাকে মানুষ অস্বীকার করে, অর্থাৎ রাষ্ট্র ক্ষমতায় যারা থাকে তাদেরকে অস্বীকার করে। এই অস্বীকার করার মধ্যে দিয়ে গণ অভ্যুত্থানের সূচনা হয়, গণ আন্দোলনের সূচনা হয় এবং গণ আন্দোলন তার লক্ষ্যে পৌঁছে যায়। কিন্তু রাষ্ট্রের যে পরিবর্তন, সেটা তো হয় না। রাষ্ট্রের পরিবর্তন আমরা পাইনি। যেমন আজকে কি লাভ হয়? কতগুলো চোর, বদমাইশ, গম চোর, চাল চোর, চাকরি দেব বলে টাকা নেওয়া লোক, এদেরকে মন্ত্রী এমপি বানানোর মধ্যে দিয়ে রাষ্ট্রের কী লাভ হয়? আমি তো এটা, যারা শেয়ার বাজার লুণ্ঠন করলো, যারা প্রকাশ্যে লুণ্ঠনকারী, কতগুলো বদমাইশ, হারামজাদা, হারামখোর, এইসব হারামখোরদের নতুন মোড়কে নিয়ে আসার মধ্যে দিয়ে রাষ্ট্রের কী লাভ হয়, দেশের কী লাভ হয়, দেশ কী লাভবান হয়, আর দেশের রাষ্ট্রের চরিত্রটাই বা কী ধারণ করে? যেমন আজকে আমরা আগে বলতাম আমলা গণতান্ত্রিক রাষ্ট্র, আমলাতন্ত্রকে আমরা সমালোচনা করতাম, তো এটা মডারেট সমালোচনা। কিন্তু আমলাতন্ত্রে এখন তো সমালোচনা করব না, কতগুলো চোর, বদমাইশ, 2 নম্বরি, ইতর, লুটেরা, ঘুষখোর, টাউট, বাটপার বদমাইশগুলো, শিক্ষিত বদমাইশগুলো, এরা রাষ্ট্র ক্ষমতায়, এবং এরা রাষ্ট্রকে বিপন্ন করেছে, রাষ্ট্রের চরিত্র নষ্ট করেছে, প্রশাসনের চরিত্র নষ্ট করেছে এবং সর্বত্র দুর্নীতি, ঘুষ দুর্নীতি ছড়িয়ে দিয়েছে। এখন স্কুল কলেজগুলোতেও ঘুষ দুর্নীতি, এখন বিশ্ববিদ্যালয়গুলোতে ঘুষ দুর্নীতি,
হসপিটালে ঘুষ দুর্নীতি, এতিমখানাতে ঘুষ দুর্নীতি, এমনকি গোরস্থান কমিটিতে ঘুষ দুর্নীতি, মসজিদে ঘুষ দুর্নীতি, মাদ্রাসায় ঘুষ দুর্নীতি। তাহলে এই যদি রাষ্ট্র ব্যবস্থা হয়, এই যদি দেশের অবস্থা হয়, আর এটা এক ব্যক্তি ঠিক করতে পারবেন আমি এটাও যেমন মনে করি না, আবার একটা ব্যক্তিরও প্রয়োজন, ব্যক্তি ইতিহাস সৃষ্টি করেন। এখানে নিত্য নতুন বিষয়গুলোকে ডাইভার্ট করার চেষ্টা চলছে আমাদের দেশে। প্রকৃত সমস্যাগুলোকে সামনে আনা হচ্ছে না, প্রকৃত ঘটনাগুলোকে সামনে আনা হচ্ছে না। কি এই এখন লেগে গেছে কি সংবিধান নিয়ে। সংবিধান কেউ বলছে যে এই সংবিধান সংস্কার করতে হবে, কেউ বলছে না বদলাতে হবে। এখন এই বিতর্ক, মানুষের দৃষ্টিকে অন্যদিকে ঘুরে দেওয়া একটা বিতর্ক, এগুলো বিতর্ক আমরা শুনতে চাই না। সংবিধান এই যে বর্তমান সংবিধান, এই সংবিধান নিয়ে তো অনেক প্রশ্ন আছে। এই সংবিধানে দেশ চালানো যাবে না, দেশ চলবে না। সংবিধান পরিবর্তন করতে হবে, আমি এটা মনে করি। এটা বদলাতে হবে। কতগুলো ভদ্রলোক, এইসব উকিল মুক্তার, ডাক্তার মাক্তার কি সব আসছে, এরা সংবিধান নিয়ে অনেক বড় বড় কথা বলছে। এই উকিল মুক্তার, আমেরিকার সংবিধান রচনায় কিন্তু উকিল মুক্তার লাগেনি। একটা ব্যক্তি ওয়াশিংটন, আরও কয়েকজন তার সহকর্মী কয়েকজন ছিলেন, এই দিয়ে একটা সংবিধান রচিত হয়েছে। সেই সংবিধানে যুক্তরাষ্ট্র সারা পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে। আর আমাদের যে সংবিধান, আমাদের সংবিধান তো একটা ছেঁড়া কাগজ। এখন এটা একটা ছেঁড়া কাগজ। আমাদের পার্লামেন্ট হচ্ছে রবার স্ট্যাম্প পার্লামেন্ট বললে ভুল হবে, কারণ এই পার্লামেন্ট তো গুন্ডা পান্ডা সন্ডা বদমাইশ ইতর ব্যবসায়ী, গমচোর চালচোর, তারপরে বালুমহল দখলকারী, তারপরে বালুমহল দখল করতেছে, যে ইট ভাটা দখল করতেছে, যে জমি দখল করতেছে, খাস জমি, পুকুর খেগো, এরা হলো পার্লামেন্ট মেম্বার। তো তাহলে এই পার্লামেন্ট, এই রাষ্ট্র কাঠামো, এই সামাজিক অবস্থান দিয়ে, এই রাজনীতি দিয়ে আমরা দেশকে কি দিতে পারবো? কি অঙ্গীকার নিয়ে আমরা আসব? যে যারা জীবন দিয়েছে, এই সব শিশুরা, এদের কথা মনে হলে চোখে জল ঝরে, কান্না পায়। যে এদের কি অঙ্গীকার ছিল, এরা কি শিক্ষা গ্রহণ করেছে, কি শিখেছে, কি জেনেছে, যে দেশের জন্য অকুতোভয়ে এইভাবে নিজের সবচেয়ে মূল্যবান জীবন, যেটা মানুষের সবচেয়ে মূল্যবান জীবন, এই জীবনটা দেশের জন্য দিয়ে দিল। আর শিশুরা জীবন দিল, ছাত্ররা জীবন দিল, আর সঙ্গে সঙ্গে দেশে চাঁদাবাজি, লুটপাট, পুকুর দখল, হেডমাস্টারকে স্কুল থেকে বের করে দেওয়া, টাকার বিনিময়ে রেখে দেওয়া, নিজেদের অফিসে আগুন লাগাই দিয়েছে। নিজেদের অফিসে আগুন লাগাই দিয়ে দুটা লিস্ট বানিয়েছে। দুটা লিস্ট, একটা লিস্ট হচ্ছে চাঁদা টাকা আদায়ের, আর একটা লিস্ট হচ্ছে শত্রু নিধন। এটা নয়। এইরকম নেতৃত্ব, এইরকম রাজনীতি, এইরকম অঙ্গীকার দিয়ে দেশে কি পরিবর্তন আমরা আনবো? যে প্রশ্নটা আপনি তুলেছেন খুবই গুরুত্বপূর্ণ। আমরা চাই পরিবর্তন, আমরা চাই অঙ্গীকার, আমরা চাই শপথ, আমরা চাই মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠার জন্য এই বাংলাদেশ নামক রাষ্ট্র, এই রাষ্ট্রকে রক্ষার জন্য একটা প্রতিজ্ঞাবদ্ধ নেতৃত্ব চাই আমরা। যে নেতৃত্ব ভবিষ্যৎ দেখাতে পারবে দেশকে, জাতিকে ভবিষ্যৎ দেখাতে পারবে, এবং এই দেশের মানুষের জন্য যাদের চোখের পানি পড়ে, অবিরাম যাদের চোখে জল ঝরে, তারাই দিবে এই দেশের নেতৃত্ব। যাদের অঙ্গীকার আছে, যাদের প্রতিজ্ঞা আছে, যারা মনে করে যে আমরা পরিবর্তন করব। অনেকে আবার নতুন বিতর্ক তুলেছে আন্দোলন এবং বিপ্লব নিয়ে। গণ অভ্যুত্থান না বিপ্লব, এই এক। এখন বিপ্লব মানে পরিবর্তন, বিপ্লবের অর্থ পরিবর্তন। তো বিপ্লব সম্পর্কে তো অনেক কথাই আছে। আমার সবচেয়ে ভালো লেগেছিল মাও সেতুংয়ের কথাটা। মাও সেতুং বলেছিল যে একটি মহান বিপ্লবী আন্দোলনের পথ নির্দেশকারী রাজনৈতিক দলের কাছে যদি বিপ্লবী তত্ত্ব না থাকে, ইতিহাসের জ্ঞান না থাকে, বাস্তব আন্দোলনের গভীর উপলব্ধি না থাকে, তাহলে তার পক্ষে বিজয় লাভ করা অসম্ভব। এটা মাও সেতুংয়ের একটা কথা। আরেকটা কথা ছিল, বিপ্লব কোনো ভোজসভা নয়, কোনো চিত্রাঙ্কন নয়, কোনো সূচিকর্ম নয়। এটা এত সুমার্জিত, এত ভদ্র, এত বিনয়ী, এত নম্র হতে পারে না। বিপ্লব হচ্ছে উগ্র বল প্রয়োগ।
যার দ্বারা একটা শক্তি আরেকটা শক্তিকে বদলাই দেবে। তো আমাদের এই আন্দোলনে তো বিপ্লবের ক্যারেক্টার আছে, কিন্তু বিপ্লবী পার্টি অনুপস্থিত, বিপ্লবী নেতৃত্ব না, বিপ্লব হলে তো সরকার তো বিপ্লবী হতো। সরকার তো বিপ্লবী না, সরকার তো সংবিধানের আওতায়। সরকার কি করছে, কেমন সরকার গঠিত হলো, এটা নিয়ে তো অনেক প্রশ্ন। এই প্রশ্নের উত্তর আমি আপনার কাছ থেকে শুনতে একটু পরে আসি। আগে প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহর কাছ থেকে শুনে আসি যে কি দেখছেন আপনি। দেখুন, নানান রকম চ্যালেঞ্জের মধ্য দিয়ে আসলে দিন অতিক্রান্ত হচ্ছে। আমাদের প্রফেসর ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তী সরকার, এই সরকার এমন সব সমস্যার মোকাবেলা করছেন যা অতীতের কোনো সরকারকে তার মুখোমুখি হতে হয়নি। যেমন ধরুন, এখন যে সবচেয়ে বার্নিং ইস্যু হচ্ছে পার্বত্য চট্টগ্রামের, বিশেষ করে খাগড়াছড়ি এবং রাঙ্গামাটি জেলায় যে পরিস্থিতি তৈরি হয়েছে, আর দক্ষিণে বান্দরবান তো আগে থেকেই সেই কেএনএফ কুকিচিং আপনার যে আন্দোলনটা চলছিল বমের নেতৃত্বে, সেটি তো আন্তর্জাতিক পরিমণ্ডলে একটা আলোচনার বিষয়ে পরিণত হয়েছে। অ্যাক্রস দ্য বর্ডার আপনার মণিপুর দীর্ঘদিন ধরে আপনার ঝঞ্ঝা বিক্ষুব্ধ, আপনার মেইতি এবং কুকিরা পরস্পরের বিরুদ্ধে অস্ত্র হাতে নিয়েছে, আর রাখাইন, চীন, এই যে অঞ্চলগুলো মিয়ানমারের, তারা তো আগে থেকেই রেস্টিভ হয়ে আছে। ঠিক এইরকম একটি পটভূমিতে আমরা দেখছি তিনজন মাননীয় উপদেষ্টা উড়ে গিয়ে নেমেছেন পার্বত্য সবচেয়ে পুরনো যে পীঠস্থান রাঙ্গামাটিতে। সরজমিনে এটা দেখবার অভিপ্রায়, কিন্তু বিষয়টা তো খুব ফাস্ট মুভিং একটা সমস্যা। সাম্প্রদায়িক, আপনার ধর্মীয়, জাতিগত বা ইথনিক নানান ডাইমেনশন ইতিমধ্যে এটা পরিগ্রহ করেছে। আর যে আহ্বান জানানো হয়েছে যে 24 ঘন্টার মধ্যে আমাদের মাননীয় সেনা প্রধানকে দুঃখ প্রকাশ করতে হবে, ক্ষমা প্রার্থনা করতে হবে, সৈন্য প্রত্যাহারের ঘটনাগুলো যাতে নিশ্চিত করা যায়, এর পাশাপাশি 2 মাসের মধ্যে সেই যে পিস অ্যাকর্ড সেটা পূর্ণ বাস্তবায়ন বললেই তখন কিন্তু আনরিটেন ক্লজগুলোর বিষয় চলে আসবে। আর আপনার যারা এই কোলাগুলি বিনিময়ের সঙ্গে যুক্ত ছিলেন, পিপল ইন ইউনিফর্ম, তাদের বিচার, তাদের প্রত্যাহার ইত্যকার দাবিগুলো কিন্তু তুলে ধরা হয়েছে। তা না হলে তারা 24 ঘন্টা পরে বিচ্ছিন্ন হয়ে যাবেন। অর্থাৎ সিএইচটি ব্লক এইরকমের একটি ঘোষণা তারা দিয়ে বসেছেন, এবং এটি 3 পার্বত্য জেলাকেই ঘিরে এই আহ্বানটি জানানো হয়েছে। এমন একটি সময়ে যখন আমরা দেখছি যে প্রতিদিনই, যেমন আমার আলমা মাটার ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যে মধ্যযুগীয় কায়দায় গণপিটুনি দিয়ে মানব হত্যার ঘটনা ঘটল, এবং প্রায় একই সময়ে জাহাঙ্গীরনগরে যার পুনরাবৃত্তি আমরা দেখলাম, এমনকি স্বয়ং প্রক্টর অফিসে যেই জায়গাটা রক্ষার দায়িত্ব পালন করবে সেই জায়গায় মানে প্রদীপের নিচে অন্ধকার, এরকম একটি অবস্থা। তারই পুনরাবৃত্তি কিন্তু আমরা রাজবাড়িতে দেখেছি, চট্টগ্রামে এমনটি ঘটেছে বলে জানা গেছে। তো এই যে দ্রুততম সময়ের মধ্যে ভিন্ন ভিন্ন মাত্রা যুক্ত হচ্ছে খুব সিস্টেম্যাটিক্যালি, এটা বিচ্ছিন্ন ঘটনা কিংবা কাকতালীয় বিষয় আমি কিন্তু সেটা মনে করছি না। যারা দায়িত্বে আছেন তারা কতটা অতন্দ্রভাবে বিষয়গুলো মোকাবেলার জন্যে প্রস্তুত, সেটা নিয়ে কিন্তু পিঞ্চ অফ সল্ট অনেকেই দেখছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা, 6টি কমিশন
কারা তার নেতৃত্ব দেবেন সেই নামগুলো ঘোষণা করলেন। পরপরই দেখলাম একজন পদত্যাগের ঘোষণা দিলেন, আরেকজন অপারগতা প্রকাশ করলেন। এখন আমার কাছে এই দুই ঘটনায় মনে হয়েছে আসলে হোমওয়ার্ক বলে তো একটা বিষয় আছে। তার মতো স্ট্রাকচার একজন মানুষ, তিনি যাদের নিয়ে তার সচিবালয় গঠন করেছেন, তারা কনসেন্টটা পক্ষে যে যেই নামগুলো ঘোষণা করা হচ্ছে তারা মানসিকভাবে প্রস্তুত আছেন কিনা, ফিজিক্যালি অ্যাভেলেবল হবেন কিনা, এই বিষয়গুলো না জেনে একবার জাতির উদ্দেশ্যে ভাষণ, মানে চূড়ান্ত পর্যায়ের একটি পাবলিক প্রনাউন্সমেন্ট, তারপর যদি এরকম এম্বারাসমেন্ট ঘটে, সেটা রাষ্ট্রাচারের দৃষ্টিকোণ থেকে কতটা আপনার দৃষ্টি শোভন, আর আমাদের ভাবমূর্তি রাষ্ট্র হিসেবে, সরকার হিসেবে সেটাই বা কোন জায়গায় গিয়ে দাঁড়ায়। এই জন্যে আমার কাছে মনে হয়েছে যে হারকুলিয়ান জব, এই অতটা প্রশস্ত কাঁধ কি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার আছে? কতটা লোড তিনি বিয়ার করতে পারেন? সে টিম ওয়ার্ক। আপনি সবাই যদি আগের স্টাইলে খালি লিঙ্গের পরিবর্তন ঘটালাম এবং স্টাইলটা এরকম যে সবাই শেখ হাসিনার মুখের দিকে তাকিয়ে থাকতো, কেউ কিন্তু কাজ করতো না শেষের দিকে, এইরকম একটি জায়গায় কিন্তু ওই লিগেসিটা আমরা কোইন্সিডেন্টালি তারই প্রতিপালন করছি। আসলে বিপ্লব স্পন্দিত বুকে যেই ভূমিকাটা পালন করা দরকার ছিল সেটা কিন্তু দেখছি না আমরা। সেজন্যই যারা সমালোচক তারা ইতিমধ্যে বলা শুরু করেছেন এটা এনজিও সরকার, কেউ কেউ বলছেন যে চট্টগ্রাম সমিতি দ্বারা পরিচালিত একটি এনটিটি। এই কথাগুলো বলার সুযোগটা কেন দেব আমরা? এতগুলো তাজা প্রাণ যেখানে ঝরে গেছে, রক্তের দাগ এখনও শুকোয়নি, এখনও কিন্তু কয়েকদিন পর পর আমরা খবর পাচ্ছি যে যারা আহত হয়েছেন তারা মৃত্যুবরণ করছেন, কারোর চোখ নষ্ট হয়ে গেছে, কারোর অঙ্গহানি ঘটেছে এবং চিরতরে ডিফারেন্টলি অ্যাবল হয়ে গেছেন বা যাচ্ছেন। সেই বিষয়টা কিন্তু এই স্মৃতিগুলো দূর অতীতের স্মৃতি নয়। এই বিষয়টা মনে রেখে হলেও যে টিমটা এখন দায়িত্ব নিয়েছেন তারা আরও অনেক বেশি পরিমাণে যদি সক্রিয় না হন তাহলে আমি কিন্তু বিপদ আশঙ্কা করছি। সো মিস্টার আলমগীর কবির, আপনি শুনছিলেন এবং আপনি বলতে চাইছিলেন যে সরকারের পারফরমেন্স কী দেখছেন, সেটা আমি থামিয়ে দিয়েছিলাম তখন। আমার মনে হচ্ছে সরকারের রাজনৈতিক চরিত্র গড়ে ওঠেনি। অরাজনৈতিক, যদিও অরাজনৈতিক সরকার বলছে, নিরপেক্ষ সরকার, অন্তর্বর্তী সরকার, অন্তর্বর্তী সরকার, সরকার তো একটা পলিটিক্যাল ইস্যু, সরকারের একটা ক্যারেক্টার থাকবে। সেই ক্যারেক্টার, যেমন কলিমুল্লাহ ভাই বললেন, এনজিও ক্যারেক্টার বা চিটাং ক্যারেক্টার, হ্যাঁ এটা মনে হতে পারে বা হচ্ছে, কিন্তু সরকারের কতগুলো কাজ শুরু করা দরকার খুব দ্রুত, সেগুলো দ্রুত শুরু করতে পারেনি। যেমন সরকার আমাদের এই দেশে সাম্প্রদায়িকতা, আঞ্চলিকতা, তারপরে বিভিন্নভাবে দাঙ্গা হাঙ্গামা লাগানো, ধর্মীয় উন্মাদনা সৃষ্টি, এগুলো আমাদের পুরানো সামাজিক ব্যাধি, আমাদের এগুলো আছে। এই দেশ বিভক্তের যে রাজনীতি, মানুষকে বিভক্ত করে শাসন করা যে রাজনীতি, এই রাজনীতি দীর্ঘদিন থেকে চলেছে, এখন এগুলো আছে। এবং দেশের যারা প্রতিক্রিয়াশীল চক্র, ক্ষমতাসীন প্রতিক্রিয়াশীলরা, তারা মনে করে যে এই পথেই নিজেদের ক্ষমতা এবং নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে হবে। এবং সেইভাবে তারা একসময় আদমজিতে দাঙ্গা লাগিয়েছিল, নোয়াখালী দাঙ্গা, নোয়াখালী ঢাকাইয়া দাঙ্গা, তারপরে আঞ্চলিক উন্মাদনা সৃষ্টি, স্বাধীন বঙ্গভূমির আওয়াজ দেওয়া, পার্বত্য চট্টগ্রাম ইস্যু সামনে নিয়ে আসা, যখন কাজে লাগানো যায় তখন কাজে লাগানো, এগুলো ধরেন পুরানো
পুরনো ব্যাধি বাংলাদেশের রাজনীতিতে, এগুলো এক এক ধরনের ব্যাধি। তো এটাকে মোকাবিলা করার জন্য জাতীয় ঐক্যের প্রয়োজন। তো জাতীয় ঐক্য তো শুধু স্লোগান নয়, এটা যদি আমরা স্লোগান হিসেবে নিই তাহলে হবে না। এই যে হিন্দু কার্ড, মুসলিম কার্ড, এগুলো তো হর হামেশা খেলা হয়। তো এগুলো খেলার উদ্দেশ্য হচ্ছে ক্ষমতাকে টিকিয়ে রাখা অথবা ক্ষমতায় যাওয়া। তো পার্বত্য চট্টগ্রামে যেটা ঘটছে, হঠাৎ করে তো পার্বত্য চট্টগ্রামে এগুলো ঘটছে না। এখানে আনসার ঘটনা ঘটলো, এখানে হাইকোর্ট ঘটনা ঘটলো, তারপরে পার্বত্য চট্টগ্রাম ঘটনা ঘটছে, গার্মেন্টস ঘটনা ঘটলো, এই পরপর হচ্ছে। শিক্ষকরা বসে গেল, সব একটা একটার সঙ্গে সম্পর্ক। চকিদাররা ঢাকায় এসে, গ্রাম পুলিশরা ঢাকায় এসে তারা তাদের দাবির কথা বলল। তারপরে শিক্ষকরাও আবার নতুন করে একটা আন্দোলনের হুমকি দিল। তো এই ধরনের তো হর হামেশা একটার পর একটা আসবে। তো এগুলোর কারণ হচ্ছে এখানে যেটা মনে হয় আমাদের এই দেশের প্রিন্সিপাল কন্ট্রাডিকশনটা কি? আমাদের এখানে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হচ্ছে ইন্ডিয়া। আমাদের এখানে প্রিন্সিপাল কন্ট্রাডিকশন হচ্ছে ঘুষ, দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি। এই ঘুষ, দুর্নীতি, লুটপাট, স্বজনপ্রীতি এবং দখলদারিত্ব, দুর্নীতি ব্যাপকভাবে, ঘুষ দুর্নীতি ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে। এই যে পিয়ন থেকে শুরু করে একটা, এখনও নতুন সরকার আসছে, ওই ছেলেরা যখন সরকার চালালো, ট্রাফিকের কাজ করলো, তখন ঘুষ দুর্নীতি ছিল না। তখন দেখা গেল যে ভূমি অফিসের দুর্নীতি জিরো হয়ে গেল, রেজিস্ট্রি অফিসের দুর্নীতি জিরো হয়ে গেল। এখন আবার দুর্নীতি রেজিস্ট্রি অফিসে শুরু হয়ে গেছে, ভূমি অফিসে ব্যাপক দুর্নীতি শুরু হয়ে গেছে। ভূমি অফিসের একটা পিয়ন, তার দাপটের কাছে আমরা কিছুই না। একটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মূল্যহীন, সে যদি ওখানে খাজনা দিতে যায় বা ইয়ে করতে যায়, তাহলে আরে আপনি কে যান এখান থেকে, টাকা দেন, কাজ করেন। তো এই যে সমস্ত দেশের রাষ্ট্রযন্ত্রকে ঘুষ, দুর্নীতি, লুটপাটের মধ্যে যেভাবে দিনে দিনে যুক্ত করা হয়েছে, এখান থেকে বের না করতে পারলে কোনো কিছুই হবে না। ফলে এটা একটা দ্বন্দ্ব, আমাদের সমাজে কিন্তু এটা একটা দ্বন্দ্ব। আর একটা বড় দ্বন্দ্ব হচ্ছে এখানে আমাদের প্রতিবেশীর প্রচুর উস্কানি আছে। এখানে স্থিতিশীলতা চাইলেই স্থিতিশীলতা হবে না। এখানে আমরা যা কিছু চাবো, ভালো কিছু চাইলেই আমরা, এটা কিভাবে হ্যান্ডেল করা যাবে? মানে আপনি তো প্রতিবেশী বদলাতে পারবেন না, না পারবে তারা বদলাতে, না পারবো আমরা বদলাতে। এবং ভারত একটা বড় দেশ, অনেক দিক থেকে আমাদের চাইতে এগিয়ে, কিন্তু তার সঙ্গে আপনি আসলে এই সম্পর্কটা কিভাবে মেনটেন করবেন? আমাদের শক্তি প্রতিবেশী বদলানোর চাইতে বা ওই চিন্তা করার চাইতে প্রতিবেশীকে যদি তোয়াজ করি, প্রতিবেশীকে যদি সারাক্ষণ জিহুজুর করি, প্রতিবেশী আরও চোখ রাঙাবে। আমার দরকার হলো আমার শক্তি, আমার সেনাবাহিনী, আমার রাষ্ট্র ব্যবস্থা, আমার দেশের মানুষকে সামরিক ট্রেনিং দেওয়া, আমার দেশের মানুষকে ঐক্যবদ্ধ করা। এই জাতি ঐক্যবদ্ধ থাকলে, এই যে একটা ঐক্যবদ্ধ গণ অভ্যুত্থান হলো, এই শুনলাম, মুখে মুখে শুনলাম যে এই ইন্ডিয়ান আর্মি মার্চ করতেছে, কিন্তু জনগণের শক্তি যে কত বিশাল, কত বড় দেখলাম তো। তো এই শক্তির উদয় ঘটাতে হবে। এবং এক সময়ে আমাদের দেশের মহান বিপ্লবী সিরাজ শিকদার, নামটা নিশ্চয়ই আপনারা, তার পলিটিক্সে আমরা একমত না, আমি সিরাজ শিকদারের পলিটিক্সের সাথে একমত না, কিন্তু উনি প্রথম উচ্চারণ করেছিলেন যে আমাদের প্রিন্সিপাল কন্ট্রাডিকশন ইন্ডিয়া। ভারতীয় আগ্রাসী শক্তি বাংলাদেশের রাষ্ট্রের অস্তিত্ব এবং এর স্থিতিশীলতা, এর পথে অন্তরায়। এবং সে মুক্তিযোদ্ধা, সিরাজ শিকদার একজন মুক্তিযোদ্ধা, মহান বিপ্লবী, প্রাণ দিয়েছেন বিপ্লব করতে যেয়ে। তো সিরাজ শিকদারের বিপ্লব, আর আমরা যেটা চিন্তা করছি, এই বিপ্লব তো এক বিপ্লব না। আমরা এই রাষ্ট্রযন্ত্রের মধ্যে থেকে, এই রাষ্ট্রযন্ত্রের সাথে সমঝোতা করে, আপোষ করে, এই সব কুলাঙ্গারদের সাথে সমঝোতার মাধ্যমে আমরা নতুন রাষ্ট্র, নতুন সমাজ, নতুন দেশ
গঠন করতে চাই, নতুন দেশের কথা বলছি। তো আপনি নতুন সংবিধানের পক্ষে, নতুন দেশের পক্ষে, নতুন গণতন্ত্রের পক্ষে? সংবিধান দেখেন, আমাদের যে সংবিধান, এই সংবিধানের অধীনে আমি পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম 4টা পার্লামেন্টের আমি এমপি ছিলাম। সংবিধান খুব কন্ট্রাডিক্টরি। এখানে বলা হচ্ছে যে এই সংবিধান দিয়ে আমরা দেশ চালাতে পারবো না বলছে, আবার কেউ কেউ বলছে না, এখানে সংস্কার এনে পরিবর্তন, সংস্কার করে এই সংবিধান দিয়ে আমরা দেশ চালাতে পারবো। দুটো মতই আছে। তবে এই সংবিধান প্রণেতার মধ্যে একজন নওগাঁর বৈতুল্লাহ, তিনি একজন ভালো রাজনীতিক ছিলেন, শেখ সাহেবের বন্ধু, তাদের তুমি সম্পর্ক, আমার সাথে তার একটা আত্মীয়তার সম্পর্ক আছে, তার শ্যালক আমার বন্ধু। তো বৈতুল ভাই আমাকে বলতেন সেই সময় যে দেখ, সংবিধান এটা করলাম আমরা, কিন্তু এটা হয়নি রে, এটা হয়নি। এর ওই যে 70 অনুচ্ছেদ বলে এটা জোর করে দিল, আমরা এটা চাইনি, কিন্তু এটা দিল। আগে গভর্নমেন্ট নাকি ফল করে, হ্যাঁ, তো গভর্নমেন্ট যেন, আমরা যেন টিকে থাকি, এটা কখনো হয়? গণতন্ত্রের এটা নিয়ম। গণতন্ত্রে তো, বৈতুল্লাহ ভাষায় বলছি, উনি হাড়ে তুড়ে কথা বলতেন আঞ্চলিক ভাষায়, ভালো মানুষ ছিলেন এবং খুবই আত্মত্যাগী, নিবেদিত প্রাণ। তো বৈতুল ভাই ওটা বললেন। আরেকটা কথা উনি বলেছিলেন সেই সময় যে এই নকল করা ছাত্র কি ছাত্র রে? নকল করে যারা পাশ করে এরা তো ছাত্র না, তাও নকল করে যারা পাশ করে ওদের একটু পড়াশোনা করা লাগে, বৈতুল্লাহ বলতেন, নাহলে তো লিখতে পারবে না, দেখেও লিখতে পারবে না। তো দেখে লিখতে হলেও তো একটু পড়াশোনা লাগে। তো সংবিধানটা আমাদের হয়েছে নকল করা, কপি পেস্ট। হ্যাঁ, কিন্তু তাও আমরা ভালো করে পড়াশোনা করে, যে মানে দেখে লিখতেও, নকল করতেও তো একটু পড়াশোনা লাগে, তো আমরা তাও করিনি। এটা তার কথা ছিল। তো এইরকম একটা সংবিধান দিয়ে আমরা দেশ চালাবো, আমি একমত হতে পারি না। এবং এখানে অনেকেই সংবিধান বিশেষজ্ঞ আছেন, উকিল আছেন, মুখতার আছেন, ডাক্তার আছেন। ডাক্তার, উকিল, মুখতার, তারা সংবিধান বিষয় আমাদের দেশে। এখন আবার একজন আরেকজনকে টিটকারি করে, ডাক্তারকে উকিল বলে যে ডাক্তার জানে না, আর ডাক্তার বলে যে উকিল জানে না, উকিল সাহেব তো মেরুদণ্ডহীন। তো এরকম একটা পরিস্থিতিতে আমার মনে হয় এইভাবে তো তর্ক বিতর্কের বিষয় না, এটা বিতর্ক সভা নয়, সংবিধান সভা এটা বিতর্ক সভা নয়। এটা আমার দেশের যে নীতি আদর্শ, এই দেশের 1000 বছরের ইতিহাস, ঐতিহ্য, 1000 বছর বলছি আমি, সেই আরও আগের সমস্ত কিছুকে ধারণ করে আমাদের মতো করে একটা সংবিধান যদি রচনা করা যায় এই জাতির প্রয়োজনের, তাহলে সেই সংবিধানটা রচনাটা সঠিক হবে। কারণ আমরা, আমাদের চোখের সামনে ইংলিশ পার্লামেন্ট যে সংবিধান দ্বারা চলে, যে সংবিধান নিয়ন্ত্রণ করছে ইংলিশ পার্লামেন্টকে, সেই সংবিধান তো লিখিত না, কিন্তু চলছে তো শত শত বছর ধরে, প্র্যাকটিসের মধ্যে যে চলছে। তাহলে এখানে আমাদের কনসেপ্ট, আমাদের ফিলোসফি, আমাদের জাতীয় আকাঙ্ক্ষা, জাতীয় ইচ্ছা, জাতির স্বপ্ন, এটাকে ধারণ করতে পারলে এবং সেটাকে ধারণ করে যে সংবিধান রচনা হবে, এইরকম যদি নেতৃত্বের দ্বারা সংবিধান রচিত হয়, সেই সংবিধানটা সঠিকভাবে রচিত হবে। এবং সেটা ওই জর্জ ওয়াশিংটনরা তারা একটা সংবিধান দিয়েছেন আমেরিকায়, সেই সংবিধান আজও দেখেন কিভাবে তারা সেই সময় রচনা করেছে, শত বছর আগে, যে এখনো কোনো পরিবর্তন করতে হয় না। তাদের নির্বাচন পদ্ধতি, তাদের শাসন পদ্ধতি, তাদের বিচার ব্যবস্থা, তাদের সমাজ কাঠামো, তাদের ব্যবসা বাণিজ্য, তাদের
প্রশাসনিক নীতিমালা, দুর্নীতি রোধ করার জন্য তাদের যে ব্যবস্থাপনা, এগুলো সব কিছুই কিন্তু সংবিধানের দ্বারা আবর্তিত হচ্ছে। তাহলে জাতির আশা আকাঙ্ক্ষা, জাতির দর্শন ধারণ করে যদি সংবিধান রচনা হয়, সেই সংবিধানটা সঠিক হবে। ভাড়াটিয়া লোক দিয়ে, কতগুলো বকওয়াস লোকজন নিয়ে যদি সংবিধান রচনা হয়, যাদের এই জাতি সম্পর্কে ধারণা নাই, এই জাতির ইতিহাস ঐতিহ্য, এই জাতির মনন যারা ধারণ করে না, যাদের মধ্যে সাহিত্য নাই, সংস্কৃতি নাই, কবিতা নাই, আদর্শ নাই, নীতি নাই, ধর্ম নাই, কোনো কিছু নাই, তারা সংবিধান রচনা করবেন। তো এরকম একটা সংবিধান দিলে সেই সংবিধানটা এই জাতি গ্রহণ করবে। প্রফেসর নাজমুল হাসান কলিমুল্লাহ দুটো গুরুত্বপূর্ণ প্রসঙ্গ, একটা হচ্ছে সংবিধানের প্রসঙ্গটা শাহ আলমগীর কবির তুললেন, আর একটা হচ্ছে যে ইন্ডিয়া ফ্যাক্টর, এটা বাংলাদেশ আসলে কিভাবে ডিল করবে বা সরকার কি করছে, সেটা আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমাদের জাতির উদ্দেশ্যে সর্বশেষ যে ভাষণটি আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর ইউনূস প্রদান করেছেন, সেখানে তিনি সংবিধান সংস্কার বিষয়ে যার নাম তিনি প্রস্তাব করেছিলেন বা ঘোষণা করেছিলেন, স্বাধীন মালিক, তিনি অপারগতা প্রকাশ করায় আমাদের বন্ধু সতীর্থ প্রফেসর ডক্টর আলী রিয়াজের নাম সেখানে এসছে। এবং আলী রিয়াজ, আমরা একসঙ্গে কিন্তু বেড়ে উঠেছি, একই প্রজন্মের মানুষ আমরা, একই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি, পরবর্তীতে অধ্যাপনার যে পেশা সেটা বেছে নিয়েছি। এবং তিনি যখন লন্ডনে অবস্থান করছিলেন, সেই সময় আমাকে আমন্ত্রণ করেছিলেন তার বাসায়, এবং এক রাতে একই কক্ষে শুয়ে শুয়ে আমরা যে আলাপচারিতা করেছিলাম, সেই আলাপের ভিত্তিতে পরবর্তীতে তিনি মার্কিন মুলুকে রওনা হন এবং আপনার যে ইলিনয় বিশ্ববিদ্যালয়ে তিনি থিতু হয়েছেন। এবং সার্বক্ষণিকভাবেই কিন্তু বাংলাদেশের চলমান ঘটনাবলী নিয়ে তার তীক্ষ্ণ নজর ছিল, এবং তিনি এই যে বিপ্লব, তার আন্তর্জাতিকীকরণে অগ্রণী ভূমিকা পালন করেছেন। রাতকে রাত তার সঙ্গে আমরা কথা বলেছি, এবং তিনি সম্প্রতি আপনি সহ আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে মিথস্ক্রিয়ায় লিপ্ত হয়েছিলেন। এবং আমি মনে করি মধ্যে যে দ্রোহের চেতনা লুক্কায়িত আছে, সেটি প্রাণ সঞ্জীবনের কাজটি করবে। আমার এ মুহূর্তে মনে পড়ছে, তিনি তখন তরুণ যুবক, বাংলা একাডেমি প্রাঙ্গণে তৎকালীন রাজকবি বলে পরিচিত আবু জাফর ওবায়দুল্লাহ খান, তিনি যখন আসলেন, তিনি কিন্তু সবাইকে অবাক করে স্লোগান তুললেন এবং তাকে বাধ্য করলেন বাংলা একাডেমি প্রেমিস থেকে চলে যেতে। আলী রিয়াজ, এই সেই আলী রিয়াজ। মানে এই যে দ্রোহের যে এর ইমপ্লিকেশন কি দাঁড়াবে, তিনি ব্যক্তিগতভাবে কতটা ক্ষতিগ্রস্ত হবেন, এই বিবেচনা কিন্তু তার মাথায় কাজ করে না কখনোই। সবসময় তার কাছে মনে হয়েছে নীতিটা খুব গুরুত্বপূর্ণ বিষয় এবং তার প্রাতিষ্ঠানিকীকরণ। এই মাইন্ডসেট যেহেতু আছে, আমি আশাবাদী যে তিনি পুনর্লিখনের যে কাজটি, তার খসড়াটি প্রণয়নে অগ্রণী ভূমিকা পালন করতে সক্ষম হবেন। এভরি কনফিডেন্স। অনেকে হয়তো বলবেন যে তিনি রাষ্ট্রবিজ্ঞানের ছাত্র নন, কেউ বলবেন যে তিনি আইন বিষয়ে অধ্যয়ন করেননি, কিন্তু তার যে তীক্ষ্ণ ধীশক্তি এবং সেই সঙ্গে আপনার মনোযোগ, এইটি একটা বড় সহায়ক শক্তি হিসেবে কাজ করবে এই কাজে, এই কর্ম সম্পাদনে। আর যে বিষয়টি এই প্রসঙ্গে বলে রাখা ভালো, বাংলাদেশ স্বাধীন হবার পরে প্রফেসর ইয়াস কিন্তু মানে রাজনীতিরও ছাত্র, যে ব্যাপারটা, প্রথমে গণমাধ্যম মানে সাংবাদিকতা, গণযোগাযোগ সাংবাদিকতা, পরে আলী রিয়াজ সাহেবকে আমি চিনি না, তার সাথে আমার পরিচয় নাই, তবে তার লেখাজোখা তার বক্তব্য দূর থেকে শুনেছি। তার মধ্যে আমার একটা বিশ্লেষণ আছে, কলিমুল্লাহ ভাই আপনাকে বলি, তাকে দৃঢ়চেতা মানুষ বলে মনে হয়, এক। তারপর তার সততা আছে,
সততা বলতে কিন্তু টাকা পয়সার সততা না, ইন্টিগ্রিটি। হ্যাঁ, তার সততা আছে, তারপরে তার একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি আছে, একটা বিশ্ব দৃষ্টিভঙ্গি দরকার। মানে আপনি জাতীয় একটা দলিল যখন রচনা করবেন তখন আপনার বিশ্ব দৃষ্টিভঙ্গি লাগবে। আমাদের সংবিধানের চাইতে সেদিন তার নাম কেউ বলে না, ব্যারিস্টার আমিরুল ইসলাম, তিনি হারিয়ে গেছেন। কেন হারিয়েছেন সেটা আমি বলতে পারবো না। তিনি তো তার লাস্ট স্ট্যান্ডটা নিয়েছিলেন আমাদের বিলিয়া যে প্রতিষ্ঠানটি আছে, ইন্ডিপেন্ডেন্ট অফ প্রক্লেমেশন, যেটা উনি রচনা করেছিলেন, প্রক্লেমেশন অফ ইন্ডিপেন্ডেন্ট। তো এই দলিল যেটার উপরে মুক্তিযুদ্ধ হয়েছে, যেটাকে সামনে রেখে স্বাধীনতা যুদ্ধ হয়েছে, তো এটা আমাদের বিশাল সংবিধানের বইয়ের চেয়েতে কোনো অংশে কম নয়। যদি ভালো করে সংবিধানের ভিত্তিভূমিও বলা যেতে পারে, অবশ্যই তা বলতে পারেন। কিন্তু ওই ছোট্ট লেখাটার মধ্যে সব কিছুই আসছে একটা স্বাধীনতা যুদ্ধের জন্য। তো ফলে এখানে ফিলোসফি প্রয়োজন। তো আমার মনে হয় আলী রিয়াজ সাহেবের ফিলোসফি আছে, এবং তাকে আমরা এই তৃতীয় মাত্রার এইখান থেকে উৎসাহ দেব যে উনি যেন আরও গভীরভাবে বিষয়গুলো দেখেন, কারণ তার কাজটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই যে যারা যে কটা কমিশন গঠন হয়েছে তার মধ্যে এটি কাজই তাড়াহুড়ার কোনো প্রয়োজন নাই, মানে রিফর্ম বা রিকনস্ট্রাকশন বলে এটাই মৌলিক কাজ। হ্যাঁ, এটা মৌলিক কাজ, সকল আইনের ভিত্তি। এটা আমাদের জাতি গঠনের ক্ষেত্রেও বড় অবদান রাখবে, এবং ভবিষ্যতের জন্য এই জাতিকে ভবিষ্যৎ দেখানোর জন্য সেই দায়িত্বটা অনেকটা তার হাতেই পড়েছে। তিনি আমার মনে হয় কারো দ্বারা প্রভাবিত হয়ে বা ব্যক্তিগত, অনেকে অভিযোগ করছে যে তিনি তো সংবিধান সংস্কার চান না, তিনি তো সংবিধান পরিবর্তন চান। এই প্রশ্নটা উঠেছে, পুনর্লিখন। হ্যাঁ, পুনর্লিখন যদি সংস্কারের চাইতে ভালো হয়, অগ্রসর হয়, আধুনিক হয়, সেকেন্ড রিপাবলিক, হ্যাঁ, তাহলে কেন হবে না? কারণ আপনারাই বলছেন নতুন বাংলাদেশ গঠন করবেন, আপনারাই বলছেন যে দ্বিতীয় স্বাধীনতা, আপনারাই বলছেন যে একটা জাতির উত্থান হয়েছে। হ্যাঁ, আপনারা বলবেন কেন? এটা তো সঠিক। মুক্তিযুদ্ধের পরে যে একটা প্রধানত পরিস্থিতি এই দেশে সৃষ্টি হয়েছে, সেখান থেকে একটা জাতি উত্থান হয়েছে। এই উত্থানের প্রাথমিক কাজই হচ্ছে, প্রথম কাজটাই হচ্ছে সংবিধান রচনা করা। তাহলে নতুন সংবিধানের জন্য আমরা নতুন সংবিধানের দাবি করছি। ধন্যবাদ। দ্বিতীয় যে বিষয়টি নিয়ে আপনি আলোচনা করতে বললেন সেটি খুবই গুরুত্বপূর্ণ এবং সর্বাধিক জনগুরুত্ব বহন করে, বাংলাদেশ ভারত সম্পর্ক। এবং আমরা একাডেমিক দৃষ্টিকোণ থেকে যে টার্মিনোলজিটা ব্যবহার করে এসছি স্বাধীনতা যুদ্ধকালীন সময়ে, সারোগেট মাদারশিপ এইটি, এবং পরবর্তীতে ভারত চেষ্টার ত্রুটি করেনি তার নিয়ন্ত্রণ সর্বাত্মকভাবে কায়েম করবার বাংলাদেশে। এর বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন মেজর জলিল মহোদয়, আপনি নিশ্চয়ই মনে আছে, তাকে আটক হতে হয়েছিল, আপনি নিয়েছেন। ডক্টর কামাল সিদ্দিকী, তিনি খুলনায় আপনার তখন জেলা প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন। তারপর যেখানে যে অবস্থানে ছিলেন তারা কিন্তু সেই দ্রোহের বার্তাটি পরিষ্কার করে জানান দিয়েছিলেন বলেই ভারত তার মতো করে যে সিভিল প্রশাসন সাজিয়ে নিয়ে এসেছিল, যে ভারতীয় জনকীর্তকদের বিভিন্ন জেলার দায়িত্বে বসিয়ে দেবেন, সেটা কিন্তু তারা করতে পারেননি। এবং এই যে সেটব্যাকটা, তারপর ক্রমেই দেখেছেন যে এখান থেকে চলে যাওয়াটাই বেহেতের। মার্কিনি কায়দায় আপনার জাপানের ওকিনাওয়াতে এখন পর্যন্ত টিল টু ডেট মোতায়েন থাকা, কিংবা জার্মানিতে মোতায়েন থাকার যে উদাহরণগুলো, সেগুলো সুইসাইডাল হবে ভারতের জন্য। আর আপনার
এটা ভুলে গেলে চলবে না, পাকিস্তান আন্দোলনের সূতিকাগার কিন্তু ঢাকা। মুসলিম লীগ যেটা আপনার ক্যাটালিটিক রোল প্লে করেছে পাকিস্তান রাষ্ট্র গঠনে, তার উৎপত্তি কিন্তু ঢাকায়। আমরা মাঝখানে এই 15 বছর বা 16 বছরের হাসিনার আমলে পুরো ইতিহাসটাকে অস্বীকার করবার চেষ্টা করেছি। এক ধরনের চেতনা ব্যবসা, কোট আনকোট এইভাবেই বলবো, সেটা ইনস্টিটিউশনালাইজ করবার চেষ্টা হয়েছে। তার ফলে আমাদের নতুন প্রজন্ম আপনার প্রকৃত যে ইতিহাসটা সেটি পঠন পাঠনের সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। এবং ভারত জুজুর যে ভয়টা, সেটা বারংবার দেখানোর চেষ্টা চলেছে এবং তার প্রতিক্রিয়ায় আজকে এই মাইন্ডসেটটা কিন্তু তৈরি হয়েছে। আমাদের প্রফেসর শহীদুজ্জামান অগ্রজ প্রতিম, আমার সহকর্মী, তিনি খোলামেলা বলেছেন যে পাকিস্তানের সঙ্গে আমাদের একটা এঙ্গেজমেন্টে যেতে হবে। নিউক্লিয়ার ডেটারেন্ট যদি আমরা সেই আমব্রেলাটা গ্রহণ না করতে পারি, তাহলে কিন্তু আমরা সবসময় ঝুঁকির মধ্যে থাকব। আর আরেকটি বিষয়, সেটি হচ্ছে সম্প্রতি যেই বিষয়গুলো উঠে এসছে ফোরফ্রন্টে, পাকিস্তান এয়ারফোর্স বাংলাদেশ এয়ারফোর্সের জয়েন্ট এক্সারসাইজ, নেভাল এক্সারসাইজের সম্ভাবনা ইত্যকার বিষয়গুলো ভারতকে কিন্তু ডিফেন্সিভ পজিশন নিয়ে যাচ্ছে। ডিম্যানিওর চেঞ্জ হয়ে গেছে। আপনার খেয়াল করে দেখেন, আমাদের মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা 3 স্টার জেনারেল ছিলেন লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে যখন দেখা করতে এসছেন, হিজ এক্সেলেন্সি দ্য হাই কমিশনার মিস্টার ভার্মা, তিনি যেই ভঙ্গিতে বসেছেন, আর তার আগে বিগত সরকারের পূর্ণ মন্ত্রীদের সঙ্গে বা উপমন্ত্রীদের বা প্রতিমন্ত্রীদের সঙ্গে যেভাবে বসেছেন, একেবারেই উল্টো অবস্থান, ভঙ্গি। এটা থেকে বোঝা যায় ডিম্যানিওর কেন চেঞ্জ হলো। আমাদের ছাত্র জনতার যেই বিপ্লব, এইটি কিন্তু মোড় ঘুরিয়ে দিয়েছে। এবং এই রকম একটি অবস্থায় দাঁড়িয়ে আমরা কিন্তু চোখে চোখ তুলে কথা বলতে পারি। আমরা আমাদের পিপল টু পিপল যে কন্ট্যাক্ট, সেটা এই সরকারকে সেই জন্য অবশ্যই সম্মানের সঙ্গে, সেলফ রেসপেক্টের কোনো বিকল্প নেই। আপনার নতজানু পলিসি কখনোই কোনো জাতিকে আত্মসম্মানের যে জায়গাটা, সেটা মেনটেন করতে দেয় না। এই জন্যে আমাদের অবশ্যই যারা রক্ত দিয়েছেন, জীবন দান করেছেন, তাদের প্রতি বিনম্র শ্রদ্ধা। এবং এই যে নতুন করে আবিষ্কার করতে পারাটা, সেলফ রেসপেক্টের জায়গাটাকে তুলে ধরতে পারাটা, সেটি আমি বলবো সবচেয়ে বড় অর্জন এই বিপ্লবের। ভারত আমাদের প্রতিবেশী, আমরা প্রতিবেশী তো পাল্টাতে পারবো না, কিন্তু সেই সঙ্গে আপনি ইসরায়েলের মডেলটা যদি চিন্তা করেন, ছোট্ট একটি দেশ, স্ট্র্যাটেজিক ডেপথ নেই, কিন্তু পুরো তল্লাট সমীহ করে চলে ইসরায়েলকে, যে যাই বলুক না কেন। সেই রকম একটি অবস্থান যদি আমরা নিতে পারি, তাহলে ভারত নতুন করে জানবে, শিখবে হাউ টু ডিল উইথ বাংলাদেশ, হাউ টু বি ইন টার্মস উইথ বাংলাদেশ। আমরা যেমন ভারত অলিভ ব্রাঞ্চ দেখিয়েছে আমাদের, বলেছে যে পেঁয়াজ মানে রফতানির উপর তারা ব্যান তুলে নিচ্ছে, শুল্ক প্রত্যাহার করছে। আমরাও তেমনি বলেছি 3000 টন ইলিশ তাদের আগ্রহে, তাদের অনুরোধে আমরা পুজোর সময় প্রদান করব। এই যে অলিভ ব্রাঞ্চটা তারা প্রথম হাজির করেছে, তার বিপরীতে আমরা আমাদের গ্রেটনেস দেখিয়েছি। এক ধরনের উইন উইন সিচুয়েশন। ধন্যবাদ কলিমুল্লাহ ভাইকে। ধন্যবাদ। ভারত হচ্ছে, ভারতের পররাষ্ট্রনীতি, বর্ডার নীতি, সব কিছুর মধ্যেই দেখি ক্ষুদ্র মন, ক্ষুদ্র মানসিকতা। তারা কৌপিন বস্ত্র পরে, তো কৌপিন বস্ত্র পরলে মনটাও ক্ষুদ্র হয়ে যায়। তো ভারতের কাছে এর চেয়ে বেশি আমরা আশা করি না, আমি করি না অন্তত। অন্যরা করলে করতে পারে। আর বেশি বন্ধু বন্ধু বলে
এই ভারত বন্ধু বলে কলিমুল্লাহ ভাইও আমাকে নিয়ে গেছে, নিজেদের ছবি তুলেছে। তো আমরা না, বন্ধুত্ব সম্পর্ক তো রাখতে হবে, বন্ধুত্ব প্রয়োজন, কিন্তু কিন্তু বন্ধু রাষ্ট্র আর সবাই শত্রু রাষ্ট্র এই ইকুয়াল টার্মসে ইকুয়াল টার্মস, রাইট। আমি একমত আপনার সাথে। এই যে পিলখানা হত্যাকাণ্ড, এখন এটা বারবার উঠছে। অনেক অফিসার আমার পরিচিত ছিল, সেরা অফিসার, তারা কিভাবে এই কনস্পিরেসিটা হলো, পিলখানা কনস্পিরেসি, এটা আজও উদ্ধার হয়নি। আপনার তৃতীয় মাত্রাতে আমি সেদিন সোচ্চারভাবে বলেছিলাম, পরপর দুদিন আপনি আমাকে সুযোগ দিয়েছিলেন এবং আমি পিলখানার মর্মন্তুদ কাহিনী, ঘটনাগুলো আমি তুলে ধরেছিলাম এবং দুটো আর্টিকেলও লিখেছিলাম এটার উপরে। তো আজ পর্যন্ত কিন্তু পিলখানার ব্যাপারটা পরিষ্কার হয়নি, বিচারের নামে একটা প্রহসন হয়ে গেছে। আজও সেখানে তাদের সন্তানেরা, তাদের বিধবা স্ত্রীরা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে, তারা তৃতীয় মাত্রায় আসে, তারা এখানে এসে চোখের পানি ফেলে এবং তারা পথে ঘাটে ঘুরে বেড়ায়, বিচার হয়নি তারা দাবি করে। এটা পুনর্বিচারের ব্যবস্থা করা দরকার এবং এখানে হাত দেওয়া দরকার। আমি মনে করি জাতীয় ঐক্য, সিভিল প্রশাসন আমাদের অনেকটাই ধ্বংস হয়ে গেছে। যে পুলিশ রাজারবাগে জীবন দিয়েছে মুক্তিযুদ্ধের জন্য, যে পুলিশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা যুদ্ধের ইতিহাস রয়েছে, সেই পুলিশ এই গত আন্দোলনে যে রোলটা প্লে করলো এবং পুলিশের মোরাল কোনো ডাইডাউন করেছে, একদম সম্পূর্ণ ডাইডাউন করেছে। তাদের মোরালিটি বলে কিছু নাই এখন পুলিশের। এটার কারণ আছে, কারণ তারা ঘুষ, দুর্নীতি, অন্যায়, অত্যাচারে জর্জরিত, মানে মানুষকে জর্জরিত করে ফেলেছে, দেশটাকে একটা তামা বানিয়ে ফেলেছিল এই পুলিশ বাহিনী। সেটা হলো মুষ্টিমেয় গুটি কয়েক পুলিশের জন্য এটা হয়েছে। সমস্ত জনগণ এবং সৈনিক, আমার বক্তব্যের ইমপ্লিসিট দিক হচ্ছে যে আমি চাই জাতীয় ঐক্য মানে হলো কতগুলো নেতার ঐক্য, ভোটে জেতার ঐক্য। জাতীয় ঐক্য মানে হলো শুধু রাজনীতিক কতগুলো মানুষের ঐক্য, যেগুলো হলো কি বলবো, যেগুলো কলার সেই ডাগুর দিয়ে যে দড়ি বানানো, এরকম ঐক্য। এই ঐক্যের প্রয়োজন নেই। আমি ঐক্য চাই, জাতীয় ঐক্য চাই। পিলখানায় প্রথম জীবন দিয়েছে সৈনিকরা। এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারের বিরুদ্ধে প্রথম কিন্তু রক্ত ঢেলেছে বাংলার মাটিতে পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে। সৈনিকরাই কিন্তু ঢেলেছে। আবার সৈনিকদেরই একটা সুবিধাবাদী অংশ কিন্তু শেখ হাসিনাকে টিকিয়ে রেখেছে। আবার সৈনিকরাই কিন্তু প্রথম শেখ হাসিনার বিরুদ্ধে প্রথম প্রতিবাদ, প্রশাসনিক প্রতিবাদ যেটা, সেটা কিন্তু সৈনিকরাই রিফিউজ করে দিয়েছে শেখ হাসিনাকে, দিয়ে তারা ছাত্রদের আন্দোলনকে জয়যুক্ত করিয়েছে। তাহলে এখানে সৈনিকদের এবং জনগণের, সৈনিকদের এবং ছাত্রদের, সেনাবাহিনী এবং ছাত্র জনতার একটা ঐক্য প্রয়োজন। এবং সেই ঐক্যের পিন পয়েন্ট আমি মনে করি পিলখানা। ওখানে বিচার করতে হবে পিলখানায়। তাদের বধূরা, তাদের সন্তানেরা দাবি করেছে যে আমরা ছুটি চাই না, আমরা এই দিবস পালন চাই। এই তৃতীয় মাত্রাতেই এসে দাবি করেছে তারা, যে আমরা ওই দিন একটা দিবস হিসাবে পালন করা হোক। আমিও একসময় তৃতীয় মাত্রায় বলেছিলাম, নিশ্চয়ই আপনার মনে থাকতে পারে, যে সংসদ ভবনের সামনে একটা স্মৃতিসৌধ করা হোক। পিলখানার সৈনিকদের, আমি তৃতীয় মাত্রায় আমার বক্তব্য ছিল, আজকে থেকে কত বছর আগে দেখেন, 26শে ফেব্রুয়ারি বোধ ছিল আমার এটা, ওই পিলখানা হত্যাকাণ্ডের একদিন না দুদিন পরে আমি বলেছিলাম যে সংসদ ভবনের সামনে, এটা হচ্ছে বাংলাদেশের জনগণ এবং সৈনিকদের সেতুবন্ধন, এটা সেতুবন্ধন। ওখানে একটা স্মৃতিসৌধ করা হোক। আমি আবার দাবি তুলছি যে ওখানে একটা স্মৃতিসৌধ করা হোক সৈনিকদের, পিলখানা হত্যাকাণ্ডের যারা
ওখানে করতে বলছি এই জন্য যে ক্যান্টনমেন্টটা নয়, ক্যান্টনমেন্ট হচ্ছে আলাদা জগৎ, ক্যান্টনমেন্ট নয়, লোকজন দেখবে না। জনতার ঐক্য, জনতা এবং সৈনিক আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক। শুধু মুখে দেশপ্রেমিক সেনাবাহিনী বললে হবে না। দেশপ্রেমিক সেনাবাহিনী, হ্যাঁ, সৈনিকরাই এদেশের স্বাধীনতা সংগ্রামী ভূমিকা রেখেছে, সৈনিকরাই এই গণ অভ্যুত্থানে ভূমিকা রাখলেন, এবং ইতিহাস তারাই সৃষ্টি করেছে। ইতিহাস সৃষ্টি করে দেশের জনগণ, আর সেই ইতিহাসের একটা অংশ হচ্ছে আমাদের দেশের সেনাবাহিনী। সেই জন্য আমি মনে করি যে ওই দিন, ওই 25শে ফেব্রুয়ারি একটা ইয়ে করা হোক। ছুটি চায়নি, তৃতীয় মাত্রাতে আমি খেয়াল করেছি, আমি 2 বার দেখছি, তারা ছুটি চায়নি। তারা বলেছে যে আমরা সম্মান চাই, আমরা নির্যাতিত হলাম, আমাদের এতগুলো অফিসার মারা গেলেন, 57 জন অফিসার মারা গেছে, সেটা নিয়ে কারো কোনো কথা নেই, সরকারের কোনো কথা নেই, প্রশাসনের কোনো কথা নেই। আমাদের রাষ্ট্রীয় যে কনসেপ্ট, আমাদের যে ফিলোসফি, এই ফিলোসফিও নাই। এই ফিলোসফি, জাতীয় ঐক্যের ফিলোসফি যদি করতে চাই আমরা, তাহলে সৈনিক এবং জনতার, ছাত্র জনতার ঐক্য গড়ে তুলতে হবে, এবং এই ঐক্যের মধ্য দিয়েই সরকারের মধ্যে ঐক্য গড়ে উঠবে। সরকারের ঐক্যটা এই ঐক্যের মধ্য দিয়েই গড়ে উঠবে, এবং আগামী দিন একটা গর্বিত বাংলাদেশ আমরা দেখতে পাবো। উজ্জ্বল সূর্যালোকে জল করে জ্বলছে আমার দেশ বাংলাদেশ, পৃথিবীর মানুষের আশা ভরসার বাংলাদেশ। এই বাংলাদেশ আমরা চাই। ধন্যবাদ, ধন্যবাদ প্রফেসর কলিমুল্লাহ। খুব ছোট্ট করে জাস্ট ক্লোজিং রিমার্কস, 2 মিনিট সময়। অগ্রজপতি আলমগীর ভাইয়ের সঙ্গে পরিপূর্ণভাবে একমত। তিনি যে স্পিরিট জাগ্রত করবার আহ্বান জানিয়েছেন, সেইটি হতে হবে ইস্পাত কঠিন, এবং যে কোনো মূল্যে এই রাষ্ট্রকে রক্ষা করতে হবে, মর্যাদাপূর্ণ আসনে বিশ্ব দরবারে হাজির করতে হবে। ধন্যবাদ। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক, এক্স এবং ইউটিউবে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশন পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পর্ব বা পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। প্রফেসর ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহ এবং মিস্টার আলমগীর কবির অসংখ্য ধন্যবাদ এই আলোচনা অংশ নেওয়ার জন্যে। দর্শক, আমার অতিথিরা দেশের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলেন, এবং তারা বলছেন যে 5ই আগস্টের পরে দেশে নতুন নতুন মাত্রা যুক্ত হচ্ছে, এবং পরিস্থিতিটা এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে এখানে বিপদের একটা আশঙ্কাও আছে। তবে ওনারা মনে করেন যে সশস্ত্র বাহিনী, বিশেষ করে সেনাবাহিনীর কথা এখানে উল্লেখ করা হয়েছে, সশস্ত্র বাহিনী এবং জনতার মধ্যে একটা ঐক্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে এবং এগিয়ে যাবার জন্যে, আত্মমর্যাদার সঙ্গে টিকে থাকবার জন্য খুব জরুরি, এবং সেখানে দেশের নাগরিকদেরও এক ধরনের সামরিক প্রশিক্ষণের প্রয়োজনীয়তার কথা ওই আলোচনার মধ্যে ঘুরে ফিরে এসেছে। এবং ওনারা মনে করছেন যে সরকারের সংকট যেটা দেখছেন সেটা হচ্ছে যে সরকারের একটা রাজনৈতিক যে চরিত্র থাকা দরকার সেটা এখন পর্যন্ত গড়ে ওঠে না, এটা একটা বড় সংকটের জায়গা। এবং সেই সঙ্গে ওনারা এও মনে করেন যে নানা ধরনের সংস্কারের আলোচনা হচ্ছে, এবং এই সংস্কারের মধ্যে মূল নজরটা আসলে দেওয়া দরকার বাংলাদেশের সংবিধানে। যে সংবিধান এখন আছে সেটাকে একটা ছেঁড়া কাগজ হিসেবে আখ্যায়িত করেছেন, এবং এই জন্য ওনারা মনে করেন যে নতুন করেই নতুন সংবিধান রচনা বা পুনর্লিখন, অবশ্যই অনেকে মনে করছেন নতুন সংবিধান মানেই হচ্ছে পুরনো সংবিধানে যা আছে সব বাদ দিয়ে দেয়, ব্যাপারটা এরকম নয়। সেখানে অবশ্যই আমাদের গৌরবের যে সময়কাল 1971 সেটাকে ভিত্তি হিসেবে ধরে নিয়ে এবং 2024-এর যে স্পিরিট আছে সেটাকে ধারণ করে নতুন সংবিধান রচনা হতে পারে, এবং সেটা অবশ্যই একটা জাতীয় ঐকমত্যের ভিত্তিতে বিভিন্ন রাজনৈতিক দল, অন্যান্য স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনা এবং তাদের সম্মতির ভিত্তিতে, এবং তার প্রক্রিয়াও আছে, সেটা গণপরিষদ হতে পারে বা অন্য কোনো প্রক্রিয়া হতে পারে, কিন্তু সেটা একটা স্বীকৃত পন্থার মধ্য দিয়ে সেটা করতে হবে। এবং সেই সঙ্গে ভারত বাংলাদেশ সম্পর্কটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বাংলাদেশের প্রতিবেশী দেশ, সম্পর্কের একটা টানাপোড়েন আছে, কিন্তু বাংলাদেশ যদি নিজের শক্তিমত্তা প্রদর্শন করতে পারে তাহলে এই সম্পর্কটা সবসময় একটা সম্মানের জায়গায় থাকবে। বাংলাদেশকে আসলে ওই দর্শকের সারিতে থাকার সময় এখন নেই, এবং দর্শকের সারিতে থেকে আসলে বাংলাদেশ নিজে আর টিকে থাকতে পারবে না, কারণ বৈশ্বিক অবস্থা
আঞ্চলিক যে রাজনীতি সেখানে বাংলাদেশের অবস্থান এবং তার জিও স্ট্র্যাটেজিক লোকেশন যেটা, সেখানে বাংলাদেশকে আসলে খেলোয়াড়ের ভূমিকায় অবতীর্ণ হতে হবে এবং সেটা যত ছোটই হোক না কেন। এবং এই আলোচনাও এখন আছে যে ভারতের সঙ্গে যেহেতু সম্পর্কের একটা টানাপোড়েন এই মুহূর্তে আছে এবং ভারত যেহেতু কিছুটা নিজেকে গুটিয়ে রেখেছে, এই সুযোগে বাংলাদেশের আসলে যাদের সঙ্গে সম্পর্কটা সুপ্রতিষ্ঠিত করা দরকার, যেটা বিগত সরকার সম্পর্কের একটা শীতলতা তৈরি করেছে, সেই শক্তিগুলোর সঙ্গে সম্পর্কটা যদি বাংলাদেশ শক্তিশালী করতে পারে এবং তখন ভারতের সঙ্গেও সম্পর্কটা ভালো করবার দিকে মনোযোগ দিলে বাংলাদেশের জন্য সেটা কল্যাণকর হবে। এবং অবশ্যই সবসময় বাংলাদেশের স্বার্থ দেখে ভারতের সঙ্গে সম্পর্কটা রক্ষা করতে হবে এবং সেটা যদি বাংলাদেশ করতে পারে, দুদিক থেকে দুপক্ষই হয়তো সেখানে লাভবান হবে। তার একটা দৃষ্টান্ত সাম্প্রতিককালে আমরা দেখেছি দুদিক থেকেই, এবং আমরা আশা করব যে বর্তমান সরকার সেই কাজটা শুরু করবে এবং ভবিষ্যতে যে রাজনৈতিক সরকার আসবে বা দলীয় সরকার আসবে তারা সেই ধারাটা এগিয়ে নেবার চেষ্টা করবে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।